একটু টিউন এদিক ওদিক হয়ে আছে না? আমি যখন প্রথম জেলে যাই, একই কামরা আমরা শেয়ার করেছিলাম বিধানসভা অভিযানে। বেশি তুমি করছি না, হ্যাঁ, ওর সাথে আমার স্বাভাবিক যা সম্পর্ক সেটাই। তোকে শুভ নববর্ষ। ধরো তুমি যাদবপুরে জিতে এলে এবং যাদবপুরের কোনো একটা সমস্যায় আমি সৃজন ভট্টাচার্যকে পাচ্ছি না, তখন যদি আমি সৃজন ভট্টাচার্যকে নিয়ে কোনো গান করি, তখন কি কোনো একটা মনোমালিন্যের জায়গা তৈরি হবে? 1 বছর আগে আমার একটা ব্রেকআপ হয়, তখন সৃজন ভট্টাচার্য অনুভব মাইতিকে হয়তো চেনেই না, প্রায় চেনেই না। হঠাৎ ফোন করে আমাকে জিজ্ঞেস করছে বা আমাকে সান্ত্বনা দিচ্ছে, এবং তোমার জীবনের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কি এটাই যে তোমাকে সায়নী ঘোষের সাথে এখন কম্পেয়ার করা হচ্ছে? না না, সেরকম ব্যাপার না। আজকে আমার চ্যানেলের পডকাস্ট ভিডিওর এটা হচ্ছে প্রথম কোনো পডকাস্ট ভিডিও, এবং তুমি সেখানকার প্রথম আমার গেস্ট, এবং আমার জীবনে প্রথম অনেক কিছুর সাথে তুমি কোনো না কোনোভাবে জড়িত। মানে তুমিও হয়তো জানো না ওটা, যে আমার রাজনৈতিক মতাদর্শ যখন স্টার্ট হয়েছে, যাদেরকে দেখে রাজনীতিতে আসা তার মধ্যে তুমি একজন এবং অন্যতম একজন। আমি যখন প্রথম জেলে যাই, একই কামরা আমরা শেয়ার করেছিলাম বিধানসভা অভিযানের সময়, আশা করি তোমার মনে আছে। এবং একসাথে স্টেজ শেয়ার করা, মানে যখন এসএফআইয়ের একটা প্রোগ্রাম হয়, তুমি আমাকে ডেকেছিলে প্যারোডি করার জন্য, কলেজ স্ট্রিট, রাইট? তো ওটাও একটা আমার প্রথম কখনো স্টেজে ওঠা, সেটাও তোমার হাত ধরে। এবং আজকে আমার পডকাস্টের প্রথম গেস্টও তুমি, মানে একটা বৃত্তটা কোনোভাবে কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে এখানে এসে? প্রথম কথা, না না, খুব ভালো লাগছে, সুন্দর সাজিয়েছো তুমি। আচ্ছা, আমি আর বেশি তুমি করছি না, হ্যাঁ, ওর সাথে আমার স্বাভাবিক যা সম্পর্ক সেটাই। তোকে শুভ নববর্ষ, এবং যারা তোর পডকাস্ট দেখছেন তাদেরও খুবই সুন্দর সাজিয়েছে। আমি তোর গানের এবং ওর প্যারোডির তো বহুদিন ধরেই আমার খুব ভালো লাগে। দেখা যাক, আজকে আলাপচারিতায় এসে একটু নার্ভাসও আছি, কি প্রশ্ন করবে জানি না, দেখা যাক। আচ্ছা, না, আমার মনে আছে তোমার সাথে আমার প্রথম যখন কথা হয়, তুমি সেখানে আমাকে জানিয়েছিলে যে আমার গান তোমার খুব ভালো লেগেছে, এবং সাথে এটা লিখেছিলে, আমার বেশ মনে পড়ে, যে এরকম গান আমরাও যখন ভুল করব তুই গাইবি। তুমি কি এখনও সেই জায়গায় স্টিক করে আছো? এবং আমি এই প্রশ্নটা এই জন্য করছি, ধরো তুমি যাদবপুরে জিতে এলে এবং যাদবপুরের কোনো একটা সমস্যায় আমি সৃজন ভট্টাচার্যকে পাচ্ছি না, তখন যদি আমি সৃজন ভট্টাচার্যকে নিয়ে কোনো গান করি, তখন কি কোনো একটা মনোমালিন্যের জায়গা তৈরি হবে? আমি চেষ্টা করব যাতে ওই পার্টিকুলার গানটা তোমাকে বানাতে না হয় তোকে কখনো, কিন্তু যদি কখনো কোনো ভুল হয় তাহলে অবশ্যই। এইটাই তো আমি অনুভবকে অনেক সময় বলি, যে যারা সৃষ্টিশীল মানুষ, তাদের কাজ হলো সমাজের বিবেক, সমাজের আয়না হয়ে থাকা। আমরা অনেক সময় অনেক ভুল করলে আমাদের ধরিয়ে দেওয়া, এবং আমি মোটেই আমার ধারণা, আমি প্রথমত চেষ্টা করব যাতে অনুভবকে এই ধরনের গান লিখতে না হয়, কিন্তু যদি কখনো এটা লেখেও, আমি নিশ্চিত আমি সেদিন রাত্রেও ফোন করে বলবো যে গানটা খুব ভালো হয়েছে, এবং আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছি। এই জন্যই হয়তো তোমাদেরকে এত ভালো লাগা, বা তোমাদের সাথে আমি দেখেছি বামপন্থী আদর্শের মানুষের সাথে যদি 10 মিনিট বসেও গল্প করি না, সেখান থেকে যে জিসটা উঠে আসে, যে লাইফ লেসনটা পাই, সেটা হয়তো 1 ঘন্টাও কোনো দক্ষিণপন্থী কোনো মানুষের সাথে বসেও পাই না। এটা আমার ব্যক্তিগত আমার চিন্তাভাবনা। আমি রাজনৈতিক ব্যাপারে ঢোকার আগে একটু সামান্য লাইট কনভারসেশনে যাই, যে এই গরমে, এই বাইরের এই টেম্পারেচার, সেখানে তুমি রাস্তায় বেরিয়ে প্রচার করছো, তুমি কেন? এবং বিভিন্ন দলের বিভিন্ন নেতা নেত্রীরা প্রচার করছেন, মানুষের সাথে সংযোগ করছেন। এই শক্তিটা কোত্থেকে পাচ্ছ? এই উৎসটা কি এত শক্তি? এবারে তুমি কোনো রাজনৈতিক নেতার মতো বলো না যে মানুষের ভালোবাসাই আমাদের শক্তির উৎস। কিভাবে পারছো? কিভাবে, কতক্ষণ ঘুমাচ্ছ, কতক্ষণ জাগছো, কি করছো অ্যাকচুয়ালি? না, আমি চেষ্টা করছি একটু দুপুরে পারলে 1/2 ঘন্টা হলেও দুটো ক্যাম্পেনের মাঝখানে একটু একটা পাওয়ার ন্যাপ যাকে বলে, রেস্ট নিয়ে নিতে। তা সেটা রোজ হচ্ছে তা না, খুব লাইট খাবার ইত্যাদির মধ্যে। রাতে বাড়ি গিয়ে একদম বিছানায় পড়লেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাচ্ছি। সেটা আমি দেখেছি, মানে তোমাকে কল করলে রাত্রিবেলা পাওয়া যায় না। এমনিতে 30 রকম ভাবনা চিন্তা মাথায় ঘুরতে থাকছে, স্বাভাবিকই সারাদিন। সেইটাও হয়তো ব্রেইন ক্লান্ত হয়ে যায় তো দিনের শেষে। কিন্তু আমি ওই আগের কথাটার মধ্যে বেশি না গিয়েও আমি এইটা বলতে পারি খুব অনেস্টলি তোকে, দেখ, মানুষের ভালোবাসা ওইসব আমি বলবো না, কিন্তু ধর আমি খুব ক্লান্ত। আমার আজকে কোনো একটা কারণে গত 3 দিন ধরা যাক আমি খুব রোদের মধ্যে খুব হাঁটতে হয়েছে একটু বাড়তি,
আর যা হয় আর কি, প্রচারে বেরোলে কমরেডদের একটা আবদার থাকে যে আমার পাড়াটায় চলো, অমুক গলিটায় চলো, সেগুলো সব মিটিয়ে, সেগুলো সব নিয়ে আজকে হয়তো আমার মানে গত 3 দিনের ক্লান্তির শেষে আজকে সকালে উঠে হয়তো আমার শরীরটা একদম চলছে না। আমার মনে হচ্ছে যে আচ্ছা আজকে একটু যদি কম হাঁটা যায় বা একটু, আর বিশেষত আমি তো প্রথম দিন থেকেই চেষ্টা করেছি যতটা সম্ভব পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছানো। কিন্তু ধর কোনো একটা বাজারের মুখে কোনো একজন বৃদ্ধা মা তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমাকে একবার দেখে তার ওই ফোকলা দাঁতে যে হাসিটা হলো, তিনি যে তার মুখটা যে হাসিতে ভরে গেল, বা কোনো একটা কম বয়সী ছেলে আমাকে দেখে জড়িয়ে ধরে দাদা আমাদেরকে এদের হাত থেকে বাঁচাতেই হবে, তোমরা বাঁচাও, বা কোনো মানুষ দূর থেকে একটা ফ্ল্যাট বাড়িতে আছি, আমি বুঝতে পারছি যে আমাদের মিছিলটা এগিয়ে গেছে, তিনি হয়তো একটু দেরি হয়েছে তার বেরিয়ে আসতে, বাইকের আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে সব গোটা মিছিলটা এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে দেখছি তিনি হন্তদন্ত হয়ে বারান্দায় এসে ওই যে দূর থেকে তিনি আমার সাথে হাত নাড়িয়ে দেখা হলো, তিনি প্রবল বেগে হাতটা নাড়াচ্ছেন, ওইটুকু দেখাতে তার খুব আনন্দ হয়েছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়, গত 3 দিনের ক্লান্তি। এবং মানে আমি তো যাই হোক, এখন পশ্চিমবঙ্গে অনুপ্রেরণা শব্দটা তো ব্যবহার করা খুব বিপজ্জনক হয়ে গিয়েছে, কিন্তু ঠিকই ওই যে পরের আরও 3 দিন টানার অক্সিজেন ওখান থেকে অবশ্যই পাওয়া যায়। ওই যে একটা ছোট্ট খাট্ট দৃশ্যকল্প তৈরি হয়, মানুষের সাথে মেলামেশা, দুটো ছোট্ট কথা। আমি যেমন ধর কালকে আমি যাদবপুরে ক্যাম্পেন করছিলাম, যাদবপুরে 96 নম্বর ওয়ার্ডে। আমার কোনো ধারণা ছিল না, একটি মেয়ে ক্যাম্পেনের মাঝখানে এলো, এসে আমার মায়ের লেখা, আমার মা মারা গিয়েছেন 11 বছর হয়ে গেল আজ প্রায়, হ্যাঁ 11 বছর। আমার মায়ের লেখা একটি বই মা ক্যান্সারে আক্রান্ত থাকাকালীন লিখেছিলেন, মৃত্যুর ঠিক পরে প্রকাশিত হয়, মানে বেঁচে থাকাকালীন দেখে যেতে পারে। আমার কাছে আবেগের বিষয় ন্যাচারালি। তো সে হঠাৎ সেই বইটা নিয়ে গতকাল এসছে, কোথা থেকে জোগাড় করেছে কী করেছে আমি জানি না, এবং এসে তাতে অসংখ্য ফুটনোট এই ওই তাই লেখা, বললো যে দেখো আমি এত মন দিয়ে আমার বাড়ির সবাই বইটা পড়েছি। এই ধরনের বিভিন্ন ঘটনা যা তোমার সারা জীবনের মতো তোমার মানে মনের সিন্দুকটাকে ভরিয়ে রাখবে, এইগুলোর কাছে সামান্য রোদের ক্লান্তি তুচ্ছ। স্বাভাবিকভাবেই। এবং এই প্রশ্ন থেকেই আসি যে যাদবপুরকে তো তুমি আজকে নতুন দেখছো না, যাদবপুরে বামেরা অনেক উত্থান দেখেছে, অনেক পতন দেখেছে, এবং সেখানে তুমিও সাক্ষী ছিলে। আমি যদি লাস্ট 2 বছরের কথা বলি, আমরা যাদবপুরে যে র্যাগিংয়ে যে ছেলেটার মৃত্যুর ঘটনা দেখলাম আমরা, সেখানে তোমাকে আমি নিজের চোখের সামনে দেখেছি যাদবপুরে পড়ে থাকতে ওখানে লড়াইয়ের মাঠে। তো তোমার জন্য কি কোথাও না কোথাও যাদবপুরটা একটা অ্যাডভান্টেজ দেন সায়নী ঘোষ আর বিজেপির যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, কিংবা আইএসএফ ইত্যাদি? না, আমি আমার পার্টির কর্মী, আমার পার্টি যদি কালকে আমায় বলে আন্দামানে গিয়ে কাজ করো, আমি তাই করব। সেই রবীন্দ্রনাথের লাইন ছিল না যে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিহার পরিবর্তে। তো আমাদের ওরকম কোনো এইটা আমার এলাকা বলে বাড়তি অ্যাডভান্টেজ, ওইটা আমার এলাকা নয়, ওইসব ব্যাপার না। কিন্তু এটা ঠিক যে আমি যাদবপুরে জন্ম, যাদবপুরে বড় হওয়া, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, তো এই সবটা মানে এই পাড়াগুলো, বিশেষত যাদবপুর বিধানসভা, টালিগঞ্জ বিধানসভা, সোনারপুরের একটা বড় অংশ, বারুইপুরেরও কোথাও কোথাও আমার এই সব সমস্ত কিছুর আগে থেকে অনেক চেনা ছিল। মানে সেটা ঠিক আমার রাজনীতির কাজের সাথে যুক্ত হয়ে চেনার ব্যাপার না, তার আগেই স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠার প্রক্রিয়ায় যে চেনাটা। তুমি এখানেই বড় হয়েছো মোটামুটি। হ্যাঁ, ধর আমি সেদিনও আরেকটা কোথায় জানি বললাম যে আমার জীবনে প্রথম রোজগার ছিল, আমি সম্ভবত তখন ক্লাস 6 বা 7 বা 8, আমার খেয়াল নেই, যাই হোক, আমাকে ফুটবল খেলতে নিয়ে গেছিলো পাড়ার মাঠ থেকে তুলে কয়েকজন দাদারা মিলে, এবং বারুইপুরে কোনো একটা মাঠে ফুটবল খেলে 50 টাকা এবং একটা মিষ্টির প্যাকেট। আমি বিরাট মহানন্দে বুক ফুলিয়ে বাড়িতে এসেছিলাম। তো এখন সেই বারুইপুরে যাদবপুরের প্রার্থী হিসেবে যেতে হচ্ছে। তো ফলত এই চেনাটার অ্যাডভান্টেজ সেই অর্থে আছে, যেটা আমার ধারণা যাদবপুরের মানুষের জন্য ভবিষ্যতে কাজ করতে আমাকে খানিকটা সাহায্য করবে। কিন্তু আমাকে যদি অন্য যে কোনো জায়গায় যে কোনোভাবে আর কি পার্টি ব্যবহার করতে, আমার মনে হয় ওই সেই আবার আরেকটা গান হয়, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। সেই আমাদের তো সেই রকম, আমরা আগে দেখেছি সিঙ্গুর থেকে তোমাকে লড়তে। হ্যাঁ, ধর সিঙ্গুর সেই অর্থে আমার একদম চেনা ছিল না, কিন্তু খুব দ্রুত কিন্তু হঠাৎ বেছে বেছে তোমাকে বামেদের ঘাঁটিগুলোতেই কেন দেওয়া হয়, সিঙ্গুর বলো কিংবা যাদবপুর, এই ব্যাপারটা কেন?
না, এটা তো একটা বাড়তি মানে আমার জন্য গুরুত্বপূর্ণ আসন, সেটা বামেদের পক্ষে দুর্বল আসন হতে পারে বা সবল আসন, কিন্তু সেই জায়গাগুলোতে গিয়ে লড়াই করা, গুরুত্বপূর্ণ জায়গা থেকে মানে যে জায়গাগুলোর একটা স্টেট ওয়াইড ইম্পর্টেন্স আছে, ন্যাশনাল সিগনিফিকেন্স আছে, সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে লাল ঝান্ডার কথা বলা, লাল ঝান্ডাকে আরও ঊর্ধ্বে তুলে ধরার দায়িত্ব যদি পার্টি দেয়, তখন তো খানিকটা নিজেকে মনে হয়, বোঝা যায় যে মানে আরও দায়িত্বশীল লাগে আর কি, আরও দায়িত্ববোধ বেড়েছে, এই অনুভূতিটা হয়। এবং সেই অনুভূতিটা নিয়ে প্লাস যাদবপুরকে যেভাবে ছোট থেকে দেখেছি, বড় হয়েছি, চিনেছি, সেই সবটা নিয়ে ছুটে বেড়াচ্ছি। মানে আরেকটা কথা যে তুমি এক্ষুনি বললে যে ছোট ছোট জিনিসগুলো তুমি লক্ষ্য করো, মানুষের মধ্যে কে হাত নাড়াচ্ছে তাকেও গিয়ে তোমাকে গ্রিট করতে হয় কোনো না কোনোভাবে, এবং এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি কোনো না কোনোভাবে। আমি জানি না ক্যামেরার সামনে এটা কতটা বলা সঠিক হবে, কারণ এটা একটু আমাদের মধ্যে পার্সোনাল, যদিও যে 1 বছর আগে আমার একটা ব্রেকআপ হয়। তো ব্রেকআপের পরে আমি একটু স্বাভাবিকভাবে ভেঙে পড়ি, এবং সেখানে আমি আমার কিছু বন্ধুদের ডাকি, আমরা একটু মনটাকে একটু ডাইভার্ট করার জন্য, এবং ফেসবুকে একটা ছবি ছেড়েছিলাম যেখানে কোনো জায়গায় কোনো কিছু মেনশন করা নেই, শুধু লেখা ছিল মন খারাপ, তাই বন্ধুদের সাথে এরকম কিছু একটা ক্যাপশন দিয়ে লেখা ছিল। এবং সেই ছবিটা আমি সকাল 8টা কি 9টায় ছাড়ি। সৃজন ভট্টাচার্য হয়তো ঘুম থেকে উঠে ওই পোস্টটা দেখে, তখন সৃজন ভট্টাচার্য অনুভব মাইতিকে হয়তো চেনেই না, প্রায় চেনেই না, হঠাৎ ফোন করে আমাকে জিজ্ঞেস করছে বা আমাকে সান্ত্বনা দিচ্ছে, এবং আরও অনেক কথা বলেছে যে সামনে পরীক্ষা কিনা, আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যে কিভাবে সামনে আরও এগিয়ে যেতে হবে, এগুলোকে না ভেবে। তো এক্স তো আর ফেরেনি লাইফে, যাদবপুরে কি সৃজন বামকে ফেরাবে? না না, সব এক্স ফেরা ভালো না, কিন্তু বাম ফেরা যাদবপুরে কেন, গোটা রাজ্যের জন্য ভালো। ফলত আমার মনে হয়, তবে দেখ আমি একটা মানে পলিটিক্যাল কথা বলি, বামপন্থীদের ফেরানোর স্লোগান অনেক সময় আমাদের কথাবার্তার মধ্যে আসছে ঠিকই। আরও একটা অ্যাঙ্গেল থেকে আমি যদি কথাটা এইভাবে বলি, যে যা হয়েছে সেটাকে তো ঠিক ওইরকম কার্বন কপি করা যায় না। আমি চাইলেও আরেকটা জ্যোতি বসু বা আরেকটা বুদ্ধদেব ভট্টাচার্য একদম কাট কপি পেস্ট আজকে হবে না। আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাকে একটা নতুন বাম, নতুন প্রজন্মের জন্য, নতুন পরিস্থিতিতে তার রাজনীতির কন্টেন্টটা সেই এক বামপন্থীদের যে কথার প্রাসঙ্গিকতা আছে বলেই ভোটে জেতার জন্য নরেন্দ্র মোদীকে খালি নীতিশ কুমারকে ভাঙালে হলো না, মন্দির মসজিদ করে হলো না, সিএএ করে হলো না, জলের তলায় ময়ূরেল্লাজ নিয়ে ডাইভ মেরে হলো না, ফাইনালি গিয়ে কিন্তু ভোটে জেতার জন্য লোক দেখানো হলেও একটু গ্যাসের দাম, একটু পেট্রোল ডিজেলের দাম কমাতে হলো ভোটের আগে। সবাই জানে যদি আরেকবার ভোটে যেতে নরেন্দ্র মোদী আবার ওই দাম বেড়ে যাবে, কিন্তু তার মানে কোথাও গিয়ে মানুষের লাইভলিহুড ইস্যুস, তার প্রাসঙ্গিকতা আছে, যে কারণে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে আমি অমুক টাকাটা দিতাম, এখন সেটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তো বামপন্থীদের লাইভলিহুড ইস্যুজের প্রশ্নগুলোকে আরেকবার সামনে নিয়ে আসা, সেটা আমার মনে হয় বামপন্থীদের ফেরানোর কথা তো আমাদের বলতে হবে বটেই, যে বিপুল ঐতিহ্য, লড়াইয়ের ঐতিহ্য, স্ট্রাগলের ঐতিহ্য, সাংস্কৃতিক আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, এবং সরকারের দায়িত্ব পাওয়ার পরেও ধর ভূমি সংস্কার, পঞ্চায়েত, যা আমি আর অবৈতনিক শিক্ষা, তার সাথেই আমরা আমাদের প্রজন্মটা আজকের বাস্তবতা অনুযায়ী একটা নতুন বাম তৈরি করার স্লোগান দিচ্ছি। এই যে সেলিমদা, আমি দেখছিলাম কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে রেজারেকশন, কামব্যাক, মোহাম্মদ সেলিমের লক্ষ্য। তো এই রেজারেকশনের প্রশ্নটা আগেটার এক্স্যাক্ট কাট কপি পেস্ট আমি চাইলেও হবে না। আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে কতগুলো নতুন ফর্মে কতগুলো কথা, ধর আমার ধারণা এই নতুন কথাগুলো আসছে, নতুন কথাগুলোর গ্রহণযোগ্যতা বাড়ছে বলেই অনুভব মাইতি যখন চাকরি বা দুর্নীতি নিয়ে কোনো একটা পপুলার গানকে খানিকটা প্যারোডি হিসেবে বানিয়ে প্রেজেন্ট করে, সেটার এত জনপ্রিয়তা বাড়ে। তার কারণ নতুন কথার, নতুন ভঙ্গিমার, নতুন ভাবে পুরনো মূল্যবোধের কথাগুলো বলার একটা খিদে সমাজে রয়েছে। বেশ। এবং তোমার কি মনে হয় না যে বামেদের একটা মুখকে সামনে এগিয়ে রাখতে হবে, যেমন ধরো আমরা টিএমসির কথা বলি, বা কিংবা বিজেপিও কম বেশি মোদিকে সামনে মুখ ফেস করে লড়ে, যদিও স্টেটে ওরা সিএমকে ফেস করে লড়ে না। তোমার কি মনে হয় না যে বামেদের একটা ফেস দরকার, সেটা মীনাক্ষী মুখার্জি হোক কিংবা সৃজন ভট্টাচার্য হোক? আমি আপাতত বলতে পারি আমাদের একটা খুব সুন্দর টিম আছে, আমাদের অভিভাবকরা আছেন, আমাদের কোচ আছেন, আমাদের ক্যাপ্টেন আছে,
আমাদের এবং খুব মানে সাপোর্টিং স্টাফ আছে, এবং সব মিলিয়ে আমরা একটা অত্যন্ত ভাইব্রেন্ট, এত ডাইনামিক টিম অন্য কোনো রাজনৈতিক দলের সাথে নেই, সম্ভবত নেই বলেই অর্জুন সিংয়ের মতো ঘটনাগুলো অন্য রাজনৈতিক দলগুলোতে ঘটে। একটা দলের ব্রিগেড থেকে নেমে আরেকটা দলের পার্টি অফিসে ঢুকে পড়লো, বা নিজের বাড়িটাকে পার্টি অফিস বানিয়ে ফেললো। আমাদের একটা অত্যন্ত সুন্দর নবীন প্রবীণের মিশেল আছে, সেখানে আমাদের পুরনো ইন দ্য সেন্স যে আমাদের পরিচিত, এত বছরের পরিচিত নেতারা, তারাও তাদের জায়গা নিয়ে, তাদেরও সমাজে গ্রহণযোগ্যতা আছে ব্যাপক যথেষ্ট। এবং আবার একটা নতুন ব্যাচ, সেটাকে খুব কনসিয়াসলি তারাই সামনে এনে দিয়েছেন, বলেছেন যে আমাদের কথাগুলো এদের মুখ দিয়ে, এই তরুণ মুখগুলোর মাধ্যমে আমরা আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেব। তো ফলত তুমি যে একদম স্পেসিফিক্যালি প্রশ্ন করলে যে মুখ লাগে কিনা, এইটার উত্তর এক্ষুনি আমার কাছে নেই। তার কারণ ঠিক কখনো মুখের প্রয়োজনীয়তা হয়েছেও যেমন, আবার সবসময় যে মুখ দিয়েই হয়েছে দুনিয়ার সমস্ত বড় বড় কাজ, তা সবসময় নাও হতে পারে না। মানে আমি যদি এখন তোমায় ঝট করে জিজ্ঞাসা করি, আচ্ছা ধরো প্যারি কমিউন তৈরি হয়েছিল প্রথমবার ওদের বুর্জোয়াদের একদম ভেঙে দিয়ে, কে ছিল মুখ? এই যে মে ডে পালন করা হয় হে মার্কেটে শিকাগোতে, যে শ্রমিকদের আন্দোলন, কে ছিল মুখ? কে ছিল? তেভাগা আন্দোলনের মুখ কে ছিল? কিন্তু এই আন্দোলনগুলো তো হয়েছে এবং ব্যাপক আকারে হয়েছে। আবার এরকমটাও মানে কি বলবো, যথেষ্ট আলোচনা সাপেক্ষ যে জ্যোতি বসুর মতো একটা মুখ থাকায় বা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একটা মুখ থাকায় অনেক ক্ষেত্রে আমরা মানুষের কাছে আমাদের কথা নিয়ে পৌঁছতে পেরেছি সহজে। ফলত মানে ইট ইজ আ ডিবেটেবল কোয়েশ্চেন। আমি এটার এক্ষুনি কোনো হ্যাঁ বা নাতে কনক্লুড করবো না। অ্যাজ অফ নাও আমি এটুকু বলতে পারি যে আমাদের অনেকগুলো মুখ সম্বলিত একটা অসাধারণ টিম আছে, যে টিমটার উপর মানুষ ভরসা রাখতেই পারে। তুমি যেহেতু অর্জুন সিংয়ের কথা বললে, এবং আমি কোশ্চেনটা এই কারণেই করছি, বর্তমানকালে একটা ব্যাপার দেখছি খুব ভাইরাল হচ্ছে, যে সৃজন ভট্টাচার্য 6,300 টাকায় একটা দলের জন্য, যার সাথে তার আদর্শ ম্যাচ করে, সেই দলের হয়ে লড়াই করছে, 6,300 টাকা পারিশ্রমিক। এবং আমার মনে হয় যে এখনকার দিনের রাজনীতিটা অনেকটা একটা কর্পোরেট অফিসের মতো হয়ে গেছে, যেখানে নেতারা বেটার অপরচুনিটি পেলে যেমনি অফিস চেঞ্জ করে, তারা তেমনি দল চেঞ্জ করছে ফর স্যালারি হাইক হোক কিংবা অন্য কোনো পার্টস থাকুক, সেখানে ইনসেন্টিভস হোক। সেখানে সৃজন ভট্টাচার্য, এমন তো নয় যে সৃজন ভট্টাচার্য কখনো টিএমসি কিংবা বিজেপির থেকে অফার পায়নি, তো সেই অফারগুলোকে, লোভটাকে সম্বরণ করেও কি করে ওই 6,300 টাকায় একটা দলের হয়ে এখনও প্রচার করে যাচ্ছে। এবং শুধু সৃজন ভট্টাচার্য নয়, এরকম হাজার হাজার কর্মীরা আছেন। এবং আমি বামপন্থী হিসেবে হয়তো এই প্রশ্নটা আমার করা উচিত নয়, কিন্তু যে দর্শকরা দেখছেন তাদের জন্য যদি বলো। না, প্রথম কথা এক হলো যে আমি এটা আগেও বলেছি যে ঠিক আমি 6,300 টাকা পাই, কিন্তু এটাও ঠিক যে আমার বাবা এবং আমার স্ত্রী, তারা দুজনে সব মিলিয়ে যে আয় করেন, তাতে করে আমার খুব বেশি যে একটা মানে খাওয়া পড়ার অসুবিধা হয় তা না। কিন্তু এটা ঠিক অনুভব যে একটা বড় অংশের, বিপুল অংশের আমার সহযোদ্ধা, সহকর্মী, তারাও আমার মতোই 4,000, 3,000, 5,000, 6,000 টাকা নিয়ে পার্টি যেটুকু দেয়, আমি পারিশ্রমিক বলবো না, আমরা যাই হোক ওয়েজ বলি, সেইটার ভিত্তিতে তারা চালায়। এবং তারা তাদের বাবা কাকা জ্যাঠারা সরকারি চাকরি করে না, তারা আমার মতো সেই অর্থে একটা তুলনামূলক সচ্ছল পরিবেশ পায় না। তা সত্ত্বেও তারা যেভাবে জীবনটা কাটায়, তাদের লড়াই, তাদের প্রলোভন থেকে বেরিয়ে এসে কোনো রকম এই ধরনের তুই যা যা বললি সেই সমস্ত হাতছানি উপেক্ষা করে তাদের বেঁচে থাকাটা আমার কাছে অত্যন্ত বেশি যথেষ্ট প্রেরণাদায়ক। ফলত এক হচ্ছে যে আমি তুলনামূলক সুবিধাজনক জায়গাতেই আছি, আমি রাতে বাড়িতে গেলে আমার খেতে চিন্তা হয় না। সেকেন্ডলি আমি এটুকু বলতে চাই, এটাও কথাটা যেহেতু এলো, দেখ ভেরি অনেস্টলি উদ্ধার করে দিচ্ছি না রাজনীতি করতে এসে, মানে আমি জানি না কে কীভাবে নেবেন, কিন্তু মানে একটা বেশ মহান কাজ করতে এলাম, আমি না হলে দুনিয়া চলতো না, বা এবং হচ্ছে যে মানে এসেছি মানে হচ্ছে সবাইকে এখন আমি একটা 6,300 টাকা নিয়ে আমি একটা অমুক চাকরি করতে পারতাম, তমুক চাকরি করতে পারতাম, কিন্তু করছি না, এই কাজ করছি বলে এখন সবাইকে মানে বাড়তি আমায় পাত্তা দিতে হবে, এর কোনো কারণ নেই, এর কোনো মানে নেই। পরিষ্কার কথা, রাজনীতি
অনেক আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, আমারই অনেক বন্ধুবান্ধব ছাত্র যুব আন্দোলনে থাকবে আছে, যারা অত্যন্ত মন দিয়ে ভালোবেসে এই পার্টিটা করেছে, এই দুঃসময়ে এই পার্টিটা করেছে, তারা সকলে আমার মতো হোল টাইমার হবে না। তাতে কি তাদের কমিটমেন্ট কমে গেল? অসংখ্য সমর্থক আছে যারা জীবনের দিন আনা দিন খাওয়া সেই সমস্তটুকুর মধ্যে থেকে তারা হয়তো 1 ঘন্টা, আমার মতো 24 ঘন্টা দিতে পারে না, 1 ঘন্টা পার্টির জন্য দিতে পারে, সেই 1 ঘন্টাটুকু সমস্তটা দিয়ে দেয়, জীবনের সমস্ত মাথার ঘাম পায়ে ফেলে দেয়। তো তার কমিটমেন্ট ডেডিকেশন আমার থেকে কম। ফলত ঠিক হোল টাইমার হিসেবে যেমন মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, রাজনীতির কাজ করার সুযোগ পেয়ে অসংখ্য মানুষের সাথে আলাপ, বহুবিধ অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, এবং আমাদের পার্টি আমাদের যেভাবে শেখায় যে প্রথম থেকে যদি সিরিয়াসলি রাজনীতি করতে হয় পড়াশোনা করো, দর্শন বোঝো, সংস্কৃতি বোঝো, অর্থনীতি বোঝো, সেগুলোর মধ্যে থেকে আস্তে 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 তৈরি হওয়া, সেইগুলো একটা আছে ঠিকই। মানুষের জন্য কাজ করতে পারছি, মানুষের জন্য লড়াই করতে পারি। যেমন ধর আমাদের রাজ্যে কোভিড যখন আস্তে আস্তে স্তিমিত, সেই সময়ও দীর্ঘদিন হচ্ছিল যে পানশালা খুলে গেছিল কিন্তু পাঠশালা বন্ধ ছিল, এবং বিপুল অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে, আমরা খবর পাচ্ছি। সরকার কর্ণপাত করছিলেন না। তখন আমরা তো বোধহয় শিক্ষামন্ত্রী বোধহয় একজন বোধহয় ততদিনে জেলে চলে গেছেন। আমরা তখন আন্দোলন করে হই হট্টগোল করে আমরা সরকারি স্কুল খোলালাম, বাধ্য করলাম সরকারকে। এই যে কাজটা করতে পারলাম, আরও হয়তো 1000, 2000, 5000, 10,000 ছেলে মেয়েকে ড্রপ আউট হওয়া থেকে বাঁচাতে পারলাম। এইটুকু যে করতে পারছি, এই জন্য আমার পার্টির কাছে আমি কৃতজ্ঞ। আমার পার্টি এই সুযোগটা আমাকে দিয়েছে, আমাকে এবং আমার মতো অনেককে দিয়েছে। হোল টাইমারদের মধ্যেও এমন অনেক কমরেড আছেন যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই, আর হোল টাইমার নন এমন অনেক মানুষ আছেন, এমন অনেক কর্মী, এমন অনেক সমর্থক, বা আমাদের পার্টির আমাদের পার্টির সমর্থক নন, কিন্তু সারা জীবন 1 টাকায় ডাক্তারি করে গেছেন কোনো একটা গ্রামে, এরকম একজন ভদ্রলোক। আমি কি তার প্রতি শ্রদ্ধায় অবনত হব না? তো এই সমস্ত মানুষ মিলেমিশে আমাদের একটা বেটার সোসাইটির দিকে এগোতে হবে। সেই কাজে কন্ট্রিবিউট করতে পারছি, যদি জীবনের শেষ দিন পর্যন্ত পারি, তাহলে শেষ যে ঘুমটা ঘুমাবো সেইটা খানিকটা শান্তিতে ঘুমাবো। ডেফিনেটলি। এবং আমার পরের কোশ্চেন যে সৃজন ভট্টাচার্যের কি মন ভাঙে? আমি কোশ্চেনটা এই কারণেই করলাম, আমরা রিসেন্টলি দেখলাম যে অভিজিৎ গাঙ্গুলি উনি দল, আমাদের কোথাও না কোথাও মনে হয়েছিল উনি বামপন্থী আদর্শের মানুষ, হয়তো ওনার কেরিয়ারের পরে উনি হয়তো বামপন্থী আদর্শেই কোনো না কোনোভাবে যুক্ত হবেন। সেটা হলো না, আদর্শের কাছে কোথাও না কোথাও যেন যশ, খ্যাতি, টাকা পয়সা এগুলো জিতে গেল। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়, সেখানে কি সেদিন কি তোমার মন কিছুটা হলেও ভেঙেছিল? এবং না, আমার মন ভাঙেনি। আমার যেটা মনে হয়েছিল যে ভদ্রলোক একটা প্রত্যাশার মিনার তৈরি করেছিলেন নিজেকে ঘিরে, নিজে হাতে সেইটা ভাঙলেন। এত তাড়াতাড়ি একটা লোককে ভগবান থেকে হনুমান হয়ে যেতে কেউ দেখেনি বলে। এই যে তুই এখন দেখ, বলতে গিয়ে তুই বলছিস অভিজিৎ গাঙ্গুলি, মোস্ট প্রবাবলি পুরো নামটাও এতজনের ভিড়ে আস্তে 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 হারিয়ে যেতে শুরু করে দিয়েছেন। তার কারণ সত্যিই তো যে প্রত্যাশা তৈরি করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে, এই যে বিপুল, এটা তো ঠিক আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ একটা চুরি ডাকাতির মানে চোর ডাকাতদের একটা দুর্দান্ত মৃগয়া ক্ষেত্র হয়েছে আর কি। সমস্ত চোর ডাকাত রাত্রিবেলা যে রেস্টুরেন্টে এসে বসে এবং পয়সা না দিয়ে সাটিয়ে যায়, সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তো সেই জায়গায় ভদ্রলোক পাহারাদার হিসেবে দাঁড়াচ্ছিলেন। তো সেইটা উনি নিজেকে ডাইলিউট করলেন এবং করে তারপরে বলছেন যে ওই ভদ্রলোক ওই শুভেন্দুবাবু উনি নাকি তোয়ালে মুড়ে টাকা নেননি। তারপরে আরেকদিন বললেন চাকরি প্রার্থীদের আন্দোলনটা ব্লাফ, আরেকদিন ওই রকম কি একটা বললেন আমি কিন্তু চন্দ্রপোড়া। যে মানুষটা যে স্বপ্ন দেখিয়েছিল যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, সে নিজের আদর্শটাকেই কোনো না কোনোভাবে দেখলাম যে বিসর্জন দিয়ে দিল। মানে আমি তো ফেটে গেল, কালিরামের ঢোল হলো। কিন্তু তাতে আমাদের উনি যে একটা সবচেয়ে বড় কথা বলেছিলেন যে বামপন্থীরা ভগবানে বিশ্বাস করে না, তাই উনি বামপন্থী নন। এটা কতটা সঠিক? আমি জানি না, আমি ভগবানে হয়তো বিশ্বাস করি না, অনেকের অনেক মতামত থাকে, কিন্তু বামপন্থীরা কি সত্যি করে ভগবানে বিশ্বাস করে? দেখো, এটা কোনো ইস্যুই না। এটা এই হাজার হাজার লক্ষ লক্ষ আছে। একটা পশ্চিমবঙ্গে বামপন্থীরা গত 100 বছরে এত কোটি কোটি সমর্থক জুটিয়েছে, সেই সব কটা লোক ঠাকুর মানে না? এটা ফালতু কথা, কোনো মানে আছে? অসংখ্য মানুষ যারা ঠাকুর মানেন, ঈশ্বর মানেন, ধর্ম পালন করেন, ধর্ম পালনের সাথে তো বামপন্থীদের কোনোদিন কোনো সমস্যা ছিল না রে বাবা।
পরিষ্কার না, কথা আজও নেই। আজও নেই। আজও। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, ধর্ম পালন করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, নিজের নিজের ধর্ম, একাধিক ধর্মের মানুষ তারা রুজি রুটির লড়াইয়ের অভিজ্ঞতায় বামপন্থীদের পাশে এসেছে। বামপন্থীরা কত ভালো মন্দির করেছে, মসজিদ করেছে, ঠাকুরঘর করেছে, ভিত্তিতে তো মানুষ আসেননি। আমার ঠাকুরঘর, আমার কুলুঙ্গি, সেখানে আমি একটু বাতাসা দেবো, নকুলদানা দেবো, সকালবেলা শিউলি ফুল তুলে আনবো, বা বাজারে গিয়ে একটা জবা গাঁদা ফুল কিনে আনবো, আমার সাথে আমার ঠাকুরের ডিরেক্ট কথা হবে, ওইটা আমার ব্যাপার, আমার সাথে আমার ঈশ্বরের। আমি রাজনীতিবিদদের দেখব যে তারা জল, কল, রাস্তা, আলো, চাষের ফসলের দাম, 100 দিনের কাজ, স্কুল, কলেজ, হাসপাতাল, জিনিসের দাম, চাকরি, বেকারত্ব, এই বন্দোবস্তগুলো করছে কিনা। তা রুজি রুটির লড়াইয়ের অভিজ্ঞতার ভিত্তিতে ঈশ্বরে বিশ্বাস করেন, ধর্ম পালন করেন এমন কোটি কোটি মানুষ বামপন্থীদের সাথে এসেছেন, পৃথিবী জুড়ে এসেছেন, এই দেশে এসেছেন, এই রাজ্যে এসেছেন, আজও প্রতিনিয়ত আসেন। আমাদের স্পেসিফিক আপত্তি ধর্মের সাথে রাজনীতিকে মিলিয়ে দেওয়া। আমাদের স্পেসিফিক আপত্তি ধর্মের জামা পরে যদি তুমি দেশ পরিচালনা, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় যদি তুমি ধর্মের জামা পরে বসো এবং বসে তুমি আসলে ধর্ম পালন করছো না, তুমি আসলে ধর্মের জামা পরে সাম্প্রদায়িকতার এক্সারসাইজ করছো, দাঙ্গাবাজি করছো। দেখ, বেসিক কথা, খুব সহজ কথা, গরিব হিন্দু আর গরিব মুসলমানে যদি ঝগড়া লেগে যায় তাহলে সব থেকে বেশি লাভ হয় আম্বানি আদানির, রাইট? তাই তো? এই আমি 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 যখন আমিও এখনও ব্যবহার করি, আর ইয়ে করতে পারিনি। আম্বানির কোম্পানি যেদিন এসেছিল বাজারে, সে প্রথমে ফ্রিতে দিয়েছিল, তাহলে আমরা সবাই সিম জোটালাম, কিনলাম, এবং নেশা হয়ে গেল সবার। তারপরে আস্তে আস্তে এখন কত দাম বেড়েছে, আবার কদিন আগে কি একটা আবার সামনে থেকে বাড়তে চলেছে। তো এই যে দাম বাড়াচ্ছে আম্বানির কোম্পানি, এ কি হিন্দু মুসলমান দেখে বাড়াচ্ছে? আম্বানির সাথে বিজেপির ঘনিষ্ঠতা, তাই জন্য হিন্দুদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে। পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে পেট্রোলের দাম কমে যায়। তা পলিটিশিয়ানের কাজ তো বাবা ওইগুলো করা। বামপন্থীদের সাথে ধর্ম পালনে বিশ্বাস অবিশ্বাসের, একজন কমিউনিস্ট পার্টির কর্মী, তিনি বস্তুবাদে বিশ্বাসী, বিশ্বাসী কথাটাও আমি বলবো না, তিনি যেভাবে বিজ্ঞান ভিত্তিক বোঝাপড়া নিয়ে তিনি তৈরি হন, তিনি বস্তুবাদে আস্থা রাখেন। ফলত তিনি যদি তার মতো করে এইটা মনে করেন যে আচ্ছা ঠিক আছে, আমি ধর্ম, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, নাস্তিক হওয়ার অধিকারও এই দেশে আছে, এই দুনিয়ায় যথেষ্ট আছে। ভারতের, আমাদের দেশের পুরনো দর্শনের মধ্যে নাস্তিক্য ভাবধারার প্রভাব আছে একাধিক। তখন তো সিপিএম ছিল না, চারবাগদের সময় তো সিপিএম ছিল না, সাংখ্য দর্শনের সময় সিপিএম ছিল না, কিন্তু নাস্তিকতার প্রভাব আছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই যে কমিউনিস্টরা ধর্ম মানে না তাই আমি ওদের পার্টিতে যাব না, এইটা আসলে সিপিআইএমকে বিশ্বাস করে ভালোবেসে যে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ রুজি রুটির লড়াইয়ের ভিত্তিতে সিপিএমের পাশে এতদিন থেকেছে, সেই মানুষকে সরিয়ে নিয়ে তাদের ভোটটা বিজেপিতে টানার মরিয়া চেষ্টা, অ্যাজ ইফ বিজেপি হিন্দুদের পার্টি। যে আমি এই ব্যাপারে একটু বলতে চাই যে আমি একবার প্রতিকুরদার সাথে একবার ট্রেনে আসছিলাম, আমরা একটা পশ্চিম মেদিনীপুরের খুব সম্ভবত একটা সভা করে আসছিলাম, এবং সেখানে এই ওয়েজের ব্যাপারে গল্প করছিলাম আমরা, কিভাবে চলে, কিভাবে বাকি কমরেডদের সংসার চলে ইত্যাদি নিয়ে ডিসকাশন আমরা করছিলাম। তো সেখানে প্রতিকুরদা একটা কথা বলেছিল যে লোভের কাছে যে হেরে যাবে সে আর রাজনীতিতে টিকতে পারবে না। কোনো না কোনোভাবে কি মনে হয় যে অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও ওই জায়গাটা কোনো না কোনোভাবে সঠিকভাবে লেগে যাচ্ছে? আমি তো ভদ্রলোককে চিনি না, ফলত তিনি মানে আমার সাথে আলাপ নেই, ফলত একজন ভদ্রলোক যার সাথে আলাপ নেই তিনি লোভের কাছে সারেন্ডার করেছেন, এইটা বলাটা অতিকথন হবে কিনা আমি জানি না, কিন্তু অ্যাপারেন্টলি আমার ভদ্রলোককে দেখে মনে হয়েছে একটি সম্ভাবনার অপমৃত্যু হলো। যিনি পশ্চিমবাংলার মানুষের লড়াইটা শিরদাঁড়া মজবুত করাতে পারতেন, তিনি মাঝপথে ক্রিজ ছেড়ে রান আউট হয়ে গেলেন, এবং বিচ্ছিরিভাবে রান আউট হয়ে গেলেন, এমনভাবে রান আউট হলেন যে পরের ম্যাচগুলোতে ওনাকে আর টিমে নেওয়ার কথা বাংলার মানুষ ভাববে না। এই ঘটনা রাজনীতিতে তো সব থেকে বেশি মানে ভীষণ, আমার মনে আছে কোনো একটা ইন্টারভিউতে বোধহয় শতরূপদাকেই বলতে শুনেছিলাম যে অন্য আর 5টা জিনিসের থেকে সব থেকে বেশি বিরক্ত করে হচ্ছে দলবদল। আমারও মানে আমিও পরে কথাটা ভেবে দেখেছি যে দেখ ঠিকই তো, আমি একজন কোনো এখনকার দিনে ওটা নর্মালাইজ হয়ে যাচ্ছে, মানে দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম লাইজ, দ্যাট ইজ ওয়্যার দ্য ক্রাইসিস লাইজ। যে আগে যেটা নিয়ে আমাকে খুব রাগাতো, এখন দেখছি আর ওটা নিয়ে আমি ওই যে তার মানে এটা সয়ে যাচ্ছে। এই অর্জুন সিং আবার বিজেপির লোকগুলোকে নিয়ে ভোট চাইতে বেরোবে, আবার সে তৃণমূলেও আসতে পারে, কিছু আবার যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারে। এই তাপস রায় সারা জীবন কংগ্রেসি রাজনীতি করে এখন হঠাৎ কি মান অভিমান হলো। আচ্ছা, আমার যদি ধরা যাক কোনোদিন আমার পার্টিতে কারোর সাথে একটা ঝগড়াঝাটি হয়, তো আমি তৃণমূলে চলে যাব, আমি বিজেপিতে চলে যাব। তাহলে আমার এতদিনের রাজনৈতিক বোঝাপড়া,
তুমি কি বাপ, তুমি কংগ্রেস করলে, তৃণমূল করলে, তুমি কি গান্ধী, ইন্দিরা গান্ধী, নেহেরু, যেটুকু যা রাজনীতির তার মোদ্দা কথা কি বুঝলে যদি তোমায় বুড়ো বয়সে গিয়ে আরএসএস করতে হতে হয়, বিজেপির প্রার্থী হতে হয়। আমার কথা হচ্ছে যে এই লোকগুলো আসলে একটা হতে পারে যে তৃণমূল বিজেপি দুটো দলই এতটা ফ্লুইড দল, এত অন্তঃশ্বাস শূন্য রাজনীতিবিহীন দল দুটো, যে একটা গোডাউন মানে একটা শোরুম থেকে আরেকটা শোরুমে ট্রান্সফার্ড হতে ন্যূনতম ভাবতে হয় না। এতটাই একই ধরনের রাজনীতিবিহীন দল যে এক দল থেকে আরেক দলে যেতে আমার মতাদর্শ পাল্টে গেল ফেলো এইসব কাউকে ভাবতে হয় না। এটা হতে পারে। অথবা হতে পারে যে না, এই দুটি দলের নিজস্ব রাজনীতি আছে, কিন্তু এই রাজনীতিবিদরা আজকাল যে কোনো কারণেই হোক তারা রাজনীতিতে, তুই যে কথাটা বললি যে মতাদর্শের প্রশ্নটা পিছনে চলে গেছে, লোভ, লিপ্সা, বিভিন্ন ধরনের কি বলবো জানি না, মানে আই এম ফলিং শর্ট অফ ওয়ার্ডস, বিভিন্ন ধরনের জাগতিক চাওয়া পাওয়া এত সামনে চলে এসেছে তাদের মাথার মধ্যে, এত ঘুরঘুর করছে। আর আমার তো তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে দেখলে খারাপ লাগে। অতীতে বামপন্থী দল থেকেও যদি কেউ কোনোদিন, খুবই কম সংখ্যা, কিন্তু কেউ কেউ তো কখনো করেছেন, তো আমার দেখে খারাপ লেগেছে যে আরে কী রে বাবা, তুমি বাম রাজনীতিতে ছিলে, এতদিন ছিলে, তুমি একেবারে ইউটার্ন নিয়ে। বাম কি এটা প্রমিস করছে যে অন্য কোনো দলের কারোকে ঢোকাবে না? এটা কি বামেদের প্রমিস? আমাদের পার্টিতে এইভাবে ঢোকা যায় না তো। আমাদের পার্টিতে আচ্ছা ধরা যাক একটা লোক এলো, এসে বললো যে আমাকে তোমার দলে না, আমি ওই দল ছেড়ে চলে আসবো, তাহলে আমার দলের নেতারা বলবে যে ঠিক আছে, তুমি আগে আমাদের এসএফআই, ডিওয়াইএফআই, সিআইটিউ, কৃষক সভা, মহিলা সমিতি এসবের সাথে দেখো, যুক্ত হোক, তুমি কাজ করো খানিকটা, তোমার কাজের ভিত্তিতে যদি আমাদের ধীরে 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 মনে হয় যে তোমাকে আমাদের পার্টিতে নেওয়ার মতো জায়গা আছে, তাহলে আমরা নেব। কিন্তু তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে, সেটা অন্য দল থেকে আসা না আসার ব্যাপার না। আমি যেদিন এই পার্টির সাথে অন্তর্ভুক্ত হয়েছিলাম, আমাকে ওই পরীক্ষা দিতে হয়েছে, আমাদের প্রত্যেককে এই পরীক্ষা দিতে হয়েছে। আমি বলছি না যে এটা খুব মানে এটা জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করার মতো ব্যাপার, সেটা না, কিন্তু এই পরীক্ষার প্রক্রিয়াটা আমাদের পার্টিতে আছে। তার কারণ আমরা প্রত্যেকে তো এই সমাজের ভাইসেসগুলো নিয়ে আসি, এই সমাজের সুগুলো নিয়ে যেমন আমরা আসি, সমাজের কুগুলো নিয়েও আমরা আসি। তাহলে কমিউনিস্ট পার্টিকে সমাজের আজকের ব্যবস্থার খারাপগুলো থেকে যথাসম্ভব মুক্ত হয়ে থাকতে হবে। ফলত কমিউনিস্টদের একটা রিগোরাস ডেইলি প্র্যাকটিসের মধ্যে যেতে হবে, যেটা চট করে তাপস রায়রা পারবেন না। ওই জন্য টু আনসার ইউর কোয়েশ্চেন, আমার ধারণা তাপস রায়রা বা অর্জুন সিংরা কোনোদিন কমিউনিস্ট পার্টিতে আসারই কথা ভাববেন না। রাইট। এবারে আমি যাদবপুরে আবার ফিরে যাই, প্রায় অলমোস্ট আমরা শেষের দিকে আছি। যাদব, তোমার জীবনের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কি এটাই যে তোমাকে সায়নী ঘোষের সাথে এখন কম্পেয়ার করা হচ্ছে? না না না, সেরকম ব্যাপার না। আমার কোনো ব্যক্তি বিশেষের সম্পর্কে কিছু বলার নেই। আমি ওনার কিছু অভিনয় দেখেছি, তো এখনো দেখছো। আগেন আমি রাজনীতির কথাই বলবো সেক্ষেত্রে, তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, এবং আমি মানে আই উইশ অল দ্য লাক ফর হার, এবং উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। উনি কেন, আরও যারা যারা প্রার্থী হয়েছেন, বিজেপির একজন আছেন, এসইউসিআই এর একজন আছেন, আরও কেউ কেউ থাকতে পারেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার লড়াই তো সায়নী ঘোষের বিরুদ্ধে নয়, আমার লড়াই তৃণমূল কংগ্রেসের নীতির বিরুদ্ধে। এই যে কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের নীতি তো সায়নী ঘোষও নিয়ে চলছে। হ্যাঁ, অফকোর্স নিয়ে চলছেন তো বটেই, কিন্তু আমি যদি বলি আমার সায়নী ঘোষ, বলছি সায়নী ঘোষও আদৌ তৃণমূল ঘোষের নীতি আদর্শ নিয়ে চলেন কিনা সেটা নিয়েও ডাউট আছে, কারণ সায়নী ঘোষ আরো বড় প্রশ্ন আমি তোকে করি যে তৃণমূলের নীতি আদর্শটা বোঝাতো আমাকে। সেটা সায়নী ঘোষ অতীতে এক ধরনের কথা বলেছেন, এখন এক ধরনের কথা বলছেন। আমি জানি না ভবিষ্যতে কি করবেন। আমি খালি বললাম, এই কারণে আমি বললাম যে ব্যক্তি সায়নীর বিরুদ্ধে আমার লড়াই নয়। কারণ আমি যদি বলি ব্যক্তি সায়নীর বিরুদ্ধে আমার লড়াই, তাহলে ব্যক্তি অভিষেক ছাড় পেয়ে যেতে পারে। ব্যক্তি অভিষেকের বিরুদ্ধে আমার লড়াই হলে ব্যক্তি মমতা ব্যানার্জি ছাড় পেয়ে যেতে পারে। লড়াইটা তো আসলে একটা নির্দিষ্ট পলিসির বিরুদ্ধে, যে পলিসি সন্দেশখালিতে এই পরিমাণ অত্যাচার হওয়ার পরেও কোনো একটি রিয়েলিটি শোতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নাচ গান করতে প্রভোগ করে, যে পলিসি ন্যূনতম মানবিকতার ধার না ধরে সুদীপ্ত গুপ্ত মারা যাওয়ার পর স্মল ম্যাটার পেটি ম্যাটার বলায় একজন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে, যে পলিসি শাহজাহান শিবু উত্তমদের তৈরি করে বা ফ্ল্যাটের তলায় খাটের তলায় টাকা ঢোকায়, কোটি কোটি টাকা ঢোকায়। তো আমার লড়াই সেই পলিসির বিরুদ্ধে, সেই পলিসির বা রাদার আরেকটু যদি আমি এক্সটেন্ড করে বলি, আমার লড়াই সেই পলিসির বিরুদ্ধে যতটা, তার থেকেও বেশি আমার লড়াই আমার কথাগুলোর পক্ষে, রুজি রুটির পক্ষে। এই যে আমি কেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে পছন্দ নয় বলে না, আমি চাকরির পক্ষে, তৃণমূল চাকরি চুরি করছে তাই আমি তৃণমূলের বিরুদ্ধে। বোঝাতে পারলাম কথাটা?
আমি জিনিসের দাম কমার পক্ষে। তৃণমূল জিনিসের দাম কমাচ্ছে না, বিজেপি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আমি তাই জন্যে ওদের বিরুদ্ধে লড়ছি। আমি মানুষের কাছে যখন যাচ্ছি যাদবপুরের প্রার্থী হিসেবে, আমি ডেফিনেটলি রুটি কাপড়া মাকান, রুজি রুটির কথা বলছি, এবং সেখানে গিয়ে বলছি যে জিনিসের দাম কীভাবে কমা উচিত, বেকারত্বের সমস্যা সমাধান হওয়া উচিত। ধর একটা বড় অংশ আমার তোর জেনারেশন, তারা কাজ করে কিছু না কিছু, বছরে 3 মাস 4 মাস 5 মাস কাজ করে। কেউ হয়তো ছোটো ব্যবসা করে, কেউ কারোর হয়তো ছোট্ট কাবাবের দোকান আছে, কেউ হয়তো সেলসে আছে, কেউ হয়তো ওই ওলা উবার চালাচ্ছে, বা সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি, কি অন্য অনেক রকম কাজ আছে, ঠিকা কেউ হয়তো। কিন্তু সেই কাজের তুই দেখবি কোনো গ্যারান্টি নেই। ওই কাজের উপর ভিত্তি করে এক্সকে ফিরিয়ে আনা যায় না, তাই তো? হলো তো, বা ফিরে আসতে বলা যায় না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো বলা যায় না। তো যে কাজের গ্যারান্টি নেই, যে কাজের জব সিকিউরিটি নেই, ওভারটাইম খাটাচ্ছে, মাইনে দিচ্ছে না, যে কোনো সময় ছাঁটাই করে দিচ্ছে, সেই প্রজন্মের কথা বলবে কে? এই কাজটা তো কমিউনিস্টদের, এই কাজটা বামপন্থীদের। আমার কাজ রুজি রুটির কথাকে তুলে ধরা, সেই চলার পথে সায়নী ঘোষ সহ যারা যারা এই অন্তরায় হয়ে দাঁড়াবেন, আমি ডেফিনেটলি তাদের বিরুদ্ধে। সৃজন ভট্টাচার্য যদি যাদবপুর পায়, যাদবপুর মানুষকে কি উপহার দিবে সংসদে গিয়ে? 1 নম্বর হলো যে যাদবপুরের গত 3টে টার্মে তৃণমূলের এমপিরা যারা ছিলেন, অ্যাবসেন্টি এমপি, প্যারাশুট এমপিস, তারা যাদবপুরের উন্নতিকল্পে যে টাকা খরচ করার কথা তা করেননি। পার্লামেন্টের ভিতরেও তাদের পারফরমেন্স তথৈবচ, আমি তার মধ্যে যাচ্ছি না। প্রথম কথা যাদবপুরের মানুষকে বলতে পারি, এমপি ল্যাডের 25 কোটি টাকার 100% খরচ করব যাদবপুরের উন্নতিকল্পে। তাহলে কথা আসবে যে কিসে খরচ করব? অনেকগুলো স্পেসিফিক ডিমান্ড আছে কনস্টিটুয়েন্সির। ধরো গড়িয়া বারুইপুর মেট্রো, চম্পাহাটি ফ্লাইওভারটা যদি বাড়ানো যায়, সাদার্ন বাইপাসটা বামপন্থীদের সময়ের কাজ, কিন্তু সেটাকে আরেকটু যদি প্রসপারাস করা যায়, ফ্লারিশ করানো যায়। ধরো ভাঙড়ের যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের যে বিরাট রামসার সাইট, পূর্ব কলকাতার জলাভূমি, প্রাকৃতিক সম্পদ, সেটাকে রক্ষা করে পরিবেশ বান্ধব উন্নয়ন। লেদার কমপ্লেক্স বামপন্থীদের হাতে তৈরি, সেটায় আরও বিনিয়োগ, কর্মসংস্থান তৈরি করা। ভাঙড়ে একটা ভালো হাসপাতাল, সুভাষগ্রামের হাসপাতালটা ভালো করা, বারুইপুরের হসপিটালটা সেটাকে স্টেট মেডিকেল কলেজ করা, স্টেট হসপিটাল করা। ধরো 500 একর জমি বারুইপুরকে জেলা সদর বানানোর জন্য বামপন্থীদের সময় তৈরি হয়ে গিয়েছিল, নেওয়া এবং কাজ শুরু হয়ে গিয়েছিল। তৃণমূলের সময় থমকে গেল, অনেকগুলো বিভিন্ন ইনস্টিটিউটস তৈরি হতো, সুজন চক্রবর্তীদের উদ্যোগ ছিল। তো সেইটা আবার কতটা রিভাইভ করানো যায় সেই কাজগুলোকে খানিকটা দেখা, এবং কলকাতা জুড়ে পরিবেশের প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া। ইললিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে বিভিন্নভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে। জল, কল, রাস্তা, আলো, নিকাশি, গণপরিবহন, এগুলো তো সবটা এমপির কাজ না। আবার এমপি প্রেশার করলে ঘাড়ে ধরে অনেকগুলো কাজ করতে বাধ্য হবে সরকার বা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কীভাবে মানুষ তৃণমূল প্রার্থীদের দেখে ক্ষোভে ফেটে পড়ছেন, রাস্তা হয়নি, জল হয়নি, কল হয়নি, আলো হয়নি। সেই কাজগুলো করার চেষ্টা করব। এবং সব মিলিয়ে মানুষের অ্যাসপিরেশন ড্র করা। ধরো যাদবপুর তো খুবই কী বলবো, আরবান সেক্টর আছে, একদম রুরাল সেক্টর আছে, মিক্সড মফস্বল অঞ্চল আছে। প্রথম দিন থেকে যাদবপুরের মানুষের রুজি রুটির দাবি দাওয়া নিয়ে সচেষ্ট থাকবো সোচ্চার হওয়ার জন্যে। লোকসভার ভিতরে জিনিসের দাম কমাও, চাষির ফসলের খরচের 1.5 গুণ দাম দাও, ক্ষেত মজুরের রোজের টাকা পারলে 600 টাকা করো, এবং মানে আরও বাড়াও তার টাকা। যে সময়টা সে ক্ষেত মজুরের কাজ করছে না, অন্য কোনো কাজ করছে, সে যাতে এখানেই কাজ পায় এবং তার যাতে একটা সম্মানজনক মজুরি হয়। আমি একটু আগে যে কথাটা বলছিলাম তোমাকে, যে তার ওভারটাইম খাটা, তার যখন তখন ছাঁটাই না হয়ে যাওয়া, তার ওভারটাইম খাটলে তার সাথে যথাযথ মজুরি, মর্যাদার প্রশ্ন, এগুলো দেখার চেষ্টা করব। স্কুল, কলেজ, হসপিটাল, এই যে ধরো 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, 4 লক্ষ ছাত্র ড্রপ আউট হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল, তো এগুলোকে ধরে ধরে ফেরাতে হবে আবার, এই কথাগুলো বলার চেষ্টা করব। আমাদের দল মহিলাদের জন্য নির্দিষ্ট আকারে কতগুলো পরিকল্পনা করেছে, তাতে আত্মরক্ষা কেন্দ্র আছে, তাতে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্ন আছে, সাংসদ তহবিলের 1/3 নারী উন্নয়নের পিছনে খরচ হবে। তো এই অনেকগুলো বিষয়। 1 নম্বর হলো কতগুলো ম্যাক্রো ইস্যুস, জিনিসের দাম কমাও, বেকার সমস্যার সমাধান করো, শিক্ষা, স্বাস্থ্য সবার জন্য, ওষুধের দাম কমানো, বিদ্যুতের দাম কমানো। ইলেকটোরাল বন্ডে এমন চাঁদা নিয়েছে তৃণমূল বিজেপি এই কোম্পানিগুলোর থেকে যে দাম বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে এরা। তো
এই কথাগুলো যেমন বলবো, আবার যাদবপুরের কনস্টিটিউয়েন্সি স্পেসিফিক কতগুলো ডিমান্ড আছে যেগুলো পূরণ করার চেষ্টা করব, যেমন উদাহরণগুলো আমি দিতে গেলাম। আমার ধারণা আরও চলার পথে অনেক কাজ আসবে এবং আমরা সবাই মিলে করি কাজ। এখানে হারার কোনো প্রশ্ন নেই, জিতবো এবং সবাই মিলে জিতে যাদবপুরের জন্য 5 বছর প্রাণপাত পরিশ্রম করে উন্নতি। সঠিক অর্থে তোমার নাম যে সৃজনদা মানুষটাই এত সৃজনশীল, এরকম যদি নামের সার্থকতাই বজায় থাকতো, এবং এটাই খুব আমাদের জন্য সৌভাগ্যের হতো যে মমতা ব্যানার্জিও যদি একটু এভাবে মমতাময়ী হতেন, যে তৃণমূল কংগ্রেস সেলিব্রিটিদের আনে এবং বামেরা সেলিব্রিটি তৈরি করে, সেটা সৃজন ভট্টাচার্য হোক, শতরূপ ঘোষ হোক, দীপশিতাদি হোক, কিংবা প্রতিকূর্তা হোক। তোমরা দিনের শেষে এতটাই লড়াই করেছো যে মানুষের কাছে কোথাও না কোথাও গিয়ে একটা সেলিব্রিটি মুখ হয়ে গেছো, এবং এই সেলিব্রিটি মুখের দিনের শেষে যখন দুই মহারথীর একটা লড়াই হচ্ছে, আমি যদিও সায়নী ঘোষকে মহারথী বলতে চাই না, কিন্তু কোথাও না কোথাও তার অভিনয়ের জন্য তো একটা জায়গা আপনাদের কিছু পয়েন্টস দিতে হয়। তো আমি এইটা বলে শেষ করব যে তুমি কি দেখছো, রেজাল্টটাকে কিভাবে দেখছো, দুই মহারথীর এই লড়াইতে কে এগিয়ে থাকবে, কি মনে হয় তোমার? আমি দেখছি ঘাসফুল পদ্মফুল ভোটের মরশুমে এপ্রিল ফুল করার চেষ্টা করবে মানুষকে। এই ফুলের বিষ আছে, ফলত আমি হাতে কাস্তে নিয়ে এই ঘাস কাটতে নেমেছি। ঘাস কেটে দিলে আমার ধারণা যাদবপুর সহ বাংলা থেকে গরু আপনা আপনি চলে যাবে। আগেন আমি এই কয়েকদিনে মাসখানেকে আমি যাদবপুরের প্রতিটি মহল্লা, বিভিন্ন গ্রাম, যাদবপুর তো একটা খুব ডাইভার্স কেন্দ্র, বিরাট, সেখানে আমি যেভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করেছি, আমাদের পার্টির লোকেরা এত সন্ত্রাসের মধ্যে, পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, পৌরসভায় ভোট লুট হয়েছে, তোর বাড়ি যেখানে সেখানেও হুমকি ধমকি ইত্যাদি কতগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে দাঁড়িয়েও মানুষের চোখ মুখ যা বলছে, ফেটে বেরোনোর সুযোগ খুঁজছে মানুষ, তৃণমূল বিজেপিকে প্রত্যাখ্যান করার সুযোগ খুঁজছে মানুষ। ইট ইজ আওয়ার টাস্ক যে আমরা মানুষকে গিয়ে ওই কনফিডেন্সটা দিতে পারবো কিনা যে লাল ঝান্ডাটা শক্ত করে ধরেছি, তোমরা আমাদের হাতটা ধরো, আমরা লাল ঝান্ডাটা ধরি, আমরা সবাই মিলে এপ্রিল ফুলওয়ালাদের ঝেঁটিয়ে বিদায় করব। আমার ধারণা যাদবপুরের মানুষের কাছে যেভাবে গিয়েছি এবং যাচ্ছি, প্রত্যেক দিন যাদবপুরের লাল রং, আমি আগেও বলেছি, আরও লাল আরও লাল আরও লাল হওয়ার দিকে এগোচ্ছে। এবং আমার শেষ প্রশ্ন, যে আজকে আমাদের একটা যাদবপুর নিয়ে গান রিলিজ হলো, আশা করি তুমি শুনেছো, তোমার কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্সটা? আমার খুব ভালো লেগেছে। আমি অনুভবকে ধন্যবাদ জানাই যে ও যাদবপুরে সৃজনকে নির্বাচনে জয়ী করানোর উদ্দেশ্যেই আমি বলবো ও একটা অত্যন্ত সুন্দর গান বানিয়েছে, এবং আমি তো অনুভবের গান আমার খুবই ভালো লাগে, অরিজিনাল গান খুব সুন্দর, আপনারা সকলে শুনবেন। আমি তো ইতিমধ্যে 2-3 বার শুনেছি এবং আমি নিশ্চিত আরও অনেক মানুষ শুনবেন, এবং যে কথা আমার বক্তৃতায় বা এই ধরনের ইন্টারভিউতে বা মিটিং মিছিলে, 10টা মিটিং মিছিল করলে যে কথা পৌঁছয়, আমার ধারণা এই একটা গানে অনুভব আমার কাজ আরও অনেকটা সহজ করে দেবে। লাল টুকটুকে সফর চেনা পায় সঙ্গীতার, অলিখিত যত বিপ্লব রাজপথে প্রতিকার। লাল টুকটুকে সফর চেনা পায় সঙ্গীতার, ফিরছে লাল ঘুরছে হাল সৃজনের অঙ্গীকার। কাটবে ভয় ছিনে আনবো জয়, দেখবো নতুন এক ভোর। রাজপথে মেলে ধরবো লাল সৃজনমুখী এ শহর। ঘুরছে চাকা সময়ের ঘড়ি, ছেড়ো শেকল গোলামি দড়ি। ঘুরছে চাকা সময়ের ঘড়ি, যাদবপুরে ষোলড়ি। এক সুরে গান হবে, মুশকিল আসান হবে, রুটি রুজিরে লড়াই। লড়ছে সৃজন পথে স্বপ্ন হাজার বুকে, নতুন ভোর দেখার আশায়।
যুদ্ধের মশাল দিন মজুরের অধিকার, বিদ্রোহ ওই দু চোখে রুখে দাঁড়ানোর স্বাধিকার। জ্বলবে যুদ্ধের মশাল দিন মজুরের অধিকার, স্লোগান হোক বিদ্রোহের রুটি রুজির অধিকার। কাটবে ভয় ছিনে আনবো জয়, দেখবো নতুন এক ভোর। রাজপথে মেলে ধরবো লাল, সৃজনমুখী এ শহর। এ পথের দাবি পথেই লড়াই, পথেই মুশকিল আসান। শিক্ষার দাবি সংঘাতের লড়াই, আমি সর্বহারার গান গাই। স্বপ্নের সকাল হবে প্রহরী রাত গুনে, লাল ঝান্ডা উড়বে আবার। দুর্নীতির ছিড়বে জাল, যাদবপুর ধরবে হাল, বাংলা ঝিনুক অধিকার। জ্বলবে যুদ্ধের মশাল দিন মজুরের অধিকার, বিদ্রোহ ওই দু চোখে রুখে দাঁড়ানোর স্বাধিকার। জ্বলবে যুদ্ধের মশাল দিন মজুরের অধিকার, ফিরছে লাল ঘুরছে হাল, সৃজনের অঙ্গীকার। কাটবে ভয় ছিনে আনবো জয়, দেখবো নতুন এক ভোর। রাজপথে মেলে ধরবো লাল, সৃজনমুখী এ শহর। ঘুরছে চাকা সময়ের ঘড়ি, ছেড়ো শেকল গোলামির দড়ি। ঘুরছে চাকা সময়ের ঘড়ি, যাদবপুরে ষোলড়ি। এক সুরে গান হবে, মুশকিল আসান হবে, রুটি রুজিরে লড়াই। লড়ছে সৃজন পথে স্বপ্ন হাজার বুকে, নতুন ভোর দেখার আশায়। যারা আগে বলছিল ছোটরা পারবে তো, তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে। এখন ভুরুকুচকে বলছে বড়রা কই। আমরা বলেছি বড়রা আছে, ঠিক আছে, लेकिन बाप को हाथ लगाने से पहले बेटे से बात करना पड़ेगा।